জগদল বিহার। তো এই জগদল বিহারটা এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বিহারের যে ইতিহাস, সেই ইতিহাসটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কক্ষে কিন্তু এটা বিভক্ত এবং খুবই সুন্দর একটি জায়গা, এবং সেই সময়ের কিন্তু সেই শিলালিপি, সেই সময়ের সেই নির্মাণগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জঙ্গলটার ভিতরে কিন্তু লুকিয়ে আছে, যেটাকে খনন করা হয়নি, কিন্তু এই জায়গাটা 1995 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত বহুবার খনন করা হয়েছে এবং খনন করে এতটুকু উদ্ধার করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেইন, আই এম কাম ব্যাক টু ইউ। আপনারা জানেন যে আমার বর্তমান অবস্থান নওগাঁ জেলায়। তো এখন আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার ধামুরহাট যে উপজেলা, সেই উপজেলার একটি বিশেষ প্রত্নতান্ত্রিক নিদর্শনের সামনে। তো সেই নিদর্শনটা এখন আপনাদের সামনে আমি উন্মুক্ত করব এবং সেই জায়গাটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় যে এই জায়গাটা সম্পর্কে আপনারা আগে পড়েছেন, আগে জেনেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আর অন্য কিছু না, সেটা হচ্ছে এই জগদল বিহার। তো এই জগদল বিহারটা এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বিহারের যে ইতিহাস, সেই ইতিহাসটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে জাস্ট এই জায়গাটা দেখাই, যে এটাকে কিন্তু সেই জগদল বিহার কিংবা রাজবাড়ি বলা হয়, এবং এই জায়গাটা অর্ধেকাংশই কিন্তু এখন মাটির ভিতরে চলে গিয়েছে, যদিও কিছুটা অংশ মাটির উপরে ভেসে আছে। সেই অংশটা এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে নওগাঁ জেলার ধামুরহাট যে উপজেলা, সেই উপজেলা থেকে 8 কিলোমিটার আপনাকে আসতে হবে। 8 কিলোমিটার আসলেই কিন্তু আপনি এই জগদল বিহারটি আবিষ্কার করতে পারবেন। দেখুন, এই সেই প্রত্নতান্ত্রিক নিদর্শন। এখন দুপুরবেলা, অনেক রোদ, তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে এই জগদল বিহারটি কিংবা এই রাজার বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর। তখন এই বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই আলী হাসান সনি, উনিও কিন্তু আমার সাথেই আছেন। আমরা দুজন মিলে কিন্তু নওগাঁ জেলায় একসাথে এক্সপ্লোর করছি এবং এখন আপনারা সেই জগদল মহাবিহার, যেটি বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার একটি প্রাচীন প্রত্নতান্ত্রিক স্থান কিংবা নিদর্শন। এটি উপজেলা সদর হতে প্রায় 8 কিলোমিটার উত্তর পূর্বর দিকে আপনাকে আসতে হবে। মঙ্গলবাড়িয়া থেকে 6 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটি জগৎপুর মৌজার উত্তরে ও জগদল মৌজার দক্ষিণাংশে অবস্থিত। এটি অতি প্রাচীন নিদর্শন। নওগাঁ জেলার ধামুরহাট থানার জয়পুরহাট, ধামুরহাট এবং সড়কের উত্তর দিকে অবস্থিত এই প্রাচীন কীর্তি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কক্ষে কিন্তু এটা বিভক্ত এবং খুবই সুন্দর একটি জায়গা, এবং সেই সময়ের কিন্তু সেই শিলালিপি, সেই সময়ের সেই নির্মাণগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গাতে এখন আপনাদেরকে উঠে দেখানোর চেষ্টা করবো। উপরটা আসলে ওঠা অনেক কষ্ট, তারপরও আমি চেষ্টা করছি এখানে উঠে আপনাদেরকে দেখানোর। তো এই যে দেখুন, আমি উপরে উঠে পড়েছি এবং আমার সহযোদ্ধা আমার আলী হাসান সনি ভাই, উনিও কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছেন। তো এটার ইতিহাস বলতে, ইতিহাস থেকে জানা যায় যে রাজা রামপাল গৌড় রাজ্য পুনরুদ্ধারের পর রামাবতী নগরে রাজধানী স্থাপন করেন। আইনি আকবর রচিতা আব্দুল ফজল এ স্থানটিকে রমিত বলে উল্লেখ করেন। প্রাচীন বাংলার ধর্মমঙ্গল কাব্যগুলিতে রামাবতীর উল্লেখ আছে। রাজা রামপালের পুত্র মদন পালের তীব্র শাসন এবং রামাবতী নগরের উল্লেখ আছে। দীনেশচন্দ্র সেন বলেছেন যে এই রামাবতী নগরে রাজা রামপাল জগদল মহাবিহার প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক যে জায়গাটা রামপ্রাণ গুপ্ত জগদল বিহার দিনাজপুরে অবস্থিত বলে উল্লেখ করেছেন, যদিও এটি এখন বর্তমান নওগাঁ জেলার ভিতরে পড়ে। আপনারা এখন সরাসরি সেই জগদল বিহারের কক্ষগুলো এবং এর ম্যাক্সিমাম অংশই কিন্তু এখন মাটির নিচে চলে গেছে এবং উপর অংশগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো রামপ্রাণ গুপ্তের জগদল বিহার যে নওগাঁ জেলার আলোচ্য বিহার, তা সহজেই অনুমান করা যায়, কারণ পূর্বে এ জেলার দিনাজপুর জেলার অংশ ছিল। 11 বা 12 শতাব্দীতে রাজা রামপাল এই মন্দিরটি নির্মাণ করে বলে নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে উল্লেখ করা আছে। এই গ্রন্থে আরও উল্লেখ আছে যে মন্দির প্রতিষ্ঠাতা দেবতা ছিলেন অলবতী শের, যার অধিপতি দেবী ছিলেন মহাতারারা। তো এই যে দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন খনন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখুন সেই পুরোনো কক্ষগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা ধারণা করা হয় প্রায় 250 থেকে 300 বছর আগে কিন্তু এটার নির্মাণ।
এবং যেটা এখন বর্তমান সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই যে দেখুন সেই ছোট কক্ষ, এবং এই যে এখানে একটি কক্ষ দেখতে পাচ্ছেন আপনারা। তো এদিকে দেখেন আরও কক্ষ আপনারা দেখতে পাবেন। এবং এই যে দেখুন সেই সময়কার সেই পাথর কত শক্ত, এখনও কিন্তু দেখেন এখনও সেই সতেজভাবে দাঁড়িয়ে আছে কিংবা অবস্থান। এবং এই যে সেই খোদাই করা পাথর, সম্ভবত এগুলো দেওয়াল ছিল, দেওয়ালের অংশ ছিল, কিংবা যেগুলোকে খুঁটি বলা হয়। এবং এই অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন খুবই পুরনো কিন্তু সেই সময়কার ইট, এবং যেগুলো দেখতে অনেকটা পাথরের মতো। এবং এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এখানেও আমরা এই যে সেই ইটগুলো আবিষ্কার করতে পারছি, এবং উঁচু পাহাড়ের মতো ঢিপা আমরা এখানে আবিষ্কার করতে পারছি। এই জায়গাগুলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এই সেই কক্ষগুলো। এটাকে রাজবাড়িও বলা হয়, মহাবিহার বলা হয়। এবং এই জায়গাটা খুব উঁচু, দেখুন এই একটা সাইড, এটি চারিপাশ দিয়ে কিন্তু ঘেরা একটা জায়গা, এবং মাঝখানে বিশাল বড় একটা জায়গা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার কোণা বিভিন্ন খোপ অবস্থা আছে। ধারণা করা হয় সেগুলোও কিন্তু রোম কিংবা এই বিহারের অংশ ছিল, যেগুলোতে একটা সময় মাটির নিচে চলে গিয়েছে, কিংবা যেগুলোকে আর পরবর্তীতে পুনরুদ্ধার করা যায়নি। এই হচ্ছে জগদল বিহারের বর্তমান অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় অনেক নানান ধরনের মানুষ কিন্তু এখানে বসে রেস্ট করে থাকেন। আপনার বাসা কি এখানেই? কত বছর ধরে আছেন? এখন বর্তমান তো সাইট আমি দেখাশোনা করি। আচ্ছা, এটা আপনি দেখাশোনা করছেন। দেখি এখন প্রত্নতান্ত্রিক অধিদপ্তর আন্ডারে কেমন লাগে আপনার? ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে। এত বড় একটা ইতিহাস। হ্যাঁ, আগে তো ছিল এইরকম মাটি গোটায় মানে ঢাকানো ছিল। আচ্ছা, পরে এটা খনন করা হয়েছে, তাই তো? খোঁড়া হয়েছে। তো ওই যে যেগুলো ভিতরে, ওইগুলো কি এখন মাটির নিচে চলে গেছে না? হ্যাঁ, মাটির নিচে চলে গেছে। তো শেষ কবে খনন করা হয়েছে কোনো কিছু জানা আছে আপনার? এখানে তো 95 থেকে খনন করে 24 পর্যন্ত করা হলো। ও, 25 সালে এখন পর্যন্ত করা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনি একজন স্টাফ বাংলাদেশ সরকারের, যিনি প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের হয়ে এই জায়গাটা দেখাশোনা করছেন। এবং তিনি বলতেছেন সেই 95 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বহুবার কিন্তু এই বিহারটাকে খনন করা হয়েছে, এবং 2025 সালে এখন পর্যন্ত কিন্তু কোনো খনন করা হয় নাই। তো যতটুকু খনন করে এই বিল্ডিংগুলো কিংবা এই ভবনগুলো পুনরুদ্ধার করা গিয়েছে, তারই কিন্তু চিত্র আপনারা সরাসরি এখন আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো এটাই কিন্তু সেই জগদল মহাবিহার কিংবা জগদল বিহার বলে বাংলার ইতিহাসে কিংবা বাংলাদেশের ইতিহাসে পরিচিত আছে। একটা বিশেষ ব্যাপার সম্পর্কে আপনাদেরকে অবগত করি। এই যে জঙ্গলটা দেখতেছেন, এই জঙ্গলের ভিতরে কিন্তু এই বিহারের 1/3 অংশ কিন্তু এই জঙ্গলের ভিতরে ঢাকা পড়েছে, যেটা খনন করা হয় নাই, যার কারণে কিন্তু সেই জায়গাগুলো উদ্ধার করা হয় নাই। তবে ধারণা করা হয়, শুধু ধারণা নাই, এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মনে করে যে এই জঙ্গলের ভিতরে এখন পর্যন্ত এই যে বিহার আছে, সেই বিহারের 3 অংশ লুকিয়ে আছে, কিন্তু সেটাকে এখনো খনন করা হয় নাই। তো এই জায়গাটা সর্বমোট কত বিঘা? 365 বিঘা জমির উপরে কিন্তু এই জগদল বিহার নির্মাণ করা হয়েছিল। কত সালে নির্মাণ হয়েছিল তার কোনো সঠিক তথ্য আছে? আচ্ছা, সাইনবোর্ডটা কোথায়? ওখানে না? তো এটা ইনি বলতেছেন যে 1100 খ্রিস্টাব্দে কিন্তু এটা নির্মাণ করা হয়। তো 1100 খ্রিস্টাব্দে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আজ থেকে প্রায় 900 কিংবা 800 বছর আগের কীর্তি আপনারা এখন সরাসরি আপনাদের চোখে দেখতে পাচ্ছেন। এখন আমি চেষ্টা করব যে এই বিহারের যে সাইনবোর্ডটা আছে, সেই সাইনবোর্ডটা আপনাদের মাঝখানে তুলে ধরা এবং সেখান থেকে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। তো আপনারা দেখলেন এই সেই জগদল বিহার, এবং এর 1/3 অংশ কিন্তু এই পেছনের এই যে জঙ্গলটার ভিতরে কিন্তু লুকিয়ে আছে, যেটাকে খনন করা হয়নি। কিন্তু এই জায়গাটা 1995 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত বহুবার খনন করা হয়েছে, এবং খনন করে এতটুকু উদ্ধার করা হয়েছে। তো এই হচ্ছে সেই 1100 শতাব্দীতে কিন্তু নির্মাণ করা জগদল বিহার। এবং এখানে কিন্তু একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন প্রচণ্ড গরমের সময়, আমি নিজেও ঘেমে যাচ্ছি, এবং এই জায়গাটাও প্রচণ্ড গরম। তারপরও আমি চেষ্টা করছি এখানকার যে অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার। এই যে এখানে কিন্তু লেখা আছে জগদল মহাবিহার 11 শতকের
শেষার্ধে ভীমকে পরাজিত করে রামপাল প্রিয় পিত্তভূমি বরেন্দ্র উদ্ধার করেন। তিনি প্রজা সাধারণের অকণ্ঠ ভালোবাসা অর্জনের জন্য মালদহের সন্নিকটে রামাবতী নামক রাজধানী এবং যার নিকটবর্তী স্থানে জগদল মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়। তো এই বিহারের খ্যাতিনামা বিদগ্ধ পণ্ডিতগণ শিক্ষক প্রদান ও গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদল মহাবিদ্যালয়ের নাম রয়েছে। 2013 সালে বিহারের খনন জগদল বিহারের পশ্চিম বাহুর একটি ভিক্ষু কক্ষ খনন করতে গিয়ে একটি কুল ভিক্ষর মধ্যে পাওয়া যায় 14টি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি এবং প্রত্নতান্ত্রিক ধারণা জগদল বিহারী লোটাস বিহার পদ্মা মহা বিহার 2014 সালের খননে বিহারের উত্তর বহু খননে বেরিয়েছে পোড়ামাটির টেরাকাটা, যা বিহারের দেওয়ালে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। বিহারে এ পর্যন্ত খনন বেরিয়ে এসেছে 33টি ভিক্ষু কক্ষ, পাওয়া গেছে বিহারের পূর্বমুখী প্রবেশদ্বার এবং 8 মিটার প্রস্থের দৈর্ঘ্য এবং প্রস্থের হলঘর। এই হলঘর পাওয়া গেছে 4টি গ্রানাইট পাথরের পিলার, যা ইতিপূর্বে বাংলাদেশের কোনো বৌদ্ধ বিহারে প্রত্নতান্ত্রিক নিদর্শনে পাওয়া যায়নি। তো দেখতেই পাচ্ছেন অনেক ইতিহাস এখানে লেখা আছে। পাওয়া গেছে বিহারের ছাদের ভগ্নাংশ, যার পুরুত্ব 60 সেন্টিমিটার। নগার পাহাড়পুর বৌদ্ধবিহার, কুমিল্লার শালবন বিহার, আনন্দ বিহার, দিনাজপুরের সীতাকোট বিহারের সহ দেশের কোনো বিহারের ছাদের ভগ্নাংশ পাওয়া যায়নি বলে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ধারণা করে থাকে। তো আমি চেষ্টা করেছি এই জগদল বিহার আপনাদের সামনে উপস্থাপন করার, এবং আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো আশা করি আমার এই অনুসন্ধান আপনাদের ভালো লেগেছে। তো আমি চেষ্টা করছি বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করে সেই জেলাগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমার বর্তমান অবস্থান নওগাঁ। ইতিমধ্যে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং সেই সাথে সিরাজগঞ্জ, নাটোর হয়ে বর্তমান আমি নওগাঁয় অবস্থান করছি। তো আমাকে কমেন্ট করে জানান যে নওগাঁ শেষ করে রাজশাহী বিভাগের কোন জেলায় আমি যাব এবং কোন জেলার ইতিহাস আপনারা জানতে চাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।